আমি প্রায় জড়বস্তুর মতো বসে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। নতুন বাড়ির কাউকেই চিনি না। আমাকে দোতলার একটি ঘরে বসিয়ে যে যার মতো চলে গেছে। আমি শিলা, নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে। এইচএসসি পর্যন্ত পড়াশোনা শেষে বিয়ে হলো। 3 মাস পার হতেই মানুষটা সড়ক দুর্ঘটনায় আমাকে ছেড়ে গেল। তারপর থেকে বাবার বাড়িতেই ছিলাম। বাবা মা আবার আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। অবশ্য তাদের দোষ দিয়ে লাভ নেই। আমি দেখতে মোটেই সুন্দর নয়। হ্যাঁ, এই দেশে চেহারা যতই মায়াবী হোক, চোখ যতই ঘন কালো হোক, গায়ের রংটা যদি একটু কালোর দিকে হয় তাহলে তাকে কুৎসিত বলে গণ্য করা হয়। আমিও সেই দলে, তার উপরে বিধবা। আমাদের সমাজে একটা মেয়ের 28 বছর মানে মোটামুটি তেনভাবে পার করে দিতে পারলেই যেন বাবা মা পরিবার বেঁচে যায়। আমারও তাই হলো। আমাকে বিয়ে দেওয়া হলো একজন ডিভোর্সড মানুষের সঙ্গে। আমার কোনো সমস্যা ছিল না। যে কোনো মানুষের জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে মনটা একটু খারাপ হয়েছিল যখন শুনেছিলাম ভদ্রলোকের মেয়ে ক্লাস 8-এ পড়ে, মানে ভদ্রলোক মোটামুটি বয়স্ক হবে। তবু চুপ করেই ছিলাম। বিয়ে হয়ে গেল চুপচাপ, অতিশয় নির্বিঘ্নে। এখন আমি বসে আছি সেই ভদ্রলোকের বাড়িতে। কিছু একটা হয়েছে। বাড়ির নিচতলায় অল্প স্বল্প কথাবার্তার শব্দ পাচ্ছি। উঠে যাব কিন্তু সাহস পাচ্ছি না। এমন সময় দরজা ঠেলে একটা মেয়ে ঢুকলো। দেখে মনে হচ্ছে এই বাড়িতে কাজ করে। মামি, আপনার কিছু লাগবে? আমি শিউলি, এই বাড়িতে কাম করি। আমার কিছু লাগবে না শিউলি। কিছু হয়েছে? কোনো সমস্যা? আপামনি রাগ করে কই জানি গেছে গা। আপামনিকে? রাইসা আপা, খুবই জিদ্দার। ও আচ্ছা, সে 8-এ পড়ুয়া বাচ্চা মেয়েটা। আমি ভেতর ভেতর ঘামতে লাগলাম। প্রথম দিনেই এই বিপত্তি। সারা রাত আশরাফ মানে আমার হাজব্যান্ডের দেখা পেলাম না। অবশ্য তাই স্বাভাবিক। মেয়ে হারিয়ে গেছে, ওই দিকটাই আগে দেখতে হবে। যাই হোক, সকালবেলা পরিস্থিতি দেখলাম আবার স্বাভাবিক। রাইসা নাকি ফিরে এসেছে। রাগ করে খালার বাড়িতে চলে গিয়েছিল। আমাকে সকালে টেবিলে দেখে নাস্তা না করে চলে গেল রাইসা। আশরাফ আর চোখে আমার দিকে তাকিয়ে কিছু না বলে নিজে না খেয়ে চলে গেল। আমি একা একা বসে রইলাম খাবার টেবিলে। মনে মনে ভাবলাম, মা হারা এই মেয়েটিকে অনেক ভালোবাসবো। ওর রাগ জিদ সব কিছু কমিয়ে দেব। ওর যে বয়স, তাতে দরকার ভালোবাসা, একটা আশ্রয়, যেটা একজন মাই দিতে পারেন। জানি কাজটা হয়তো সহজ হবে না, কিন্তু আমি চেষ্টা করব। তারপর থেকে আমি দিনরাত রাইসার আশেপাশে ঘুরঘুর করি। ওর কি লাগবে না লাগবে জানার চেষ্টা করি। ওর বন্ধু হবার চেষ্টা করি। ওর সাথে ওর পছন্দের সিনেমা দেখার চেষ্টা করি। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। রাত তখন 11টা। আশরাফ অফিস থেকে ফিরে প্রায় খেকিয়ে উঠে আমাকে বলল, আমার মেয়ে ফোনে রিচার্জ করবে বলে তোর কাছে নাকি টাকা চেয়েছিল, তুই নাকি না করে দিয়েছিস। আমি অবাক হয়ে চেয়েছি। হ্যাঁ, তা সত্যি। রাইসা দুপুরে আমার কাছে টাকা চেয়েছিল। কেন দরকার চাপ দিতেই বলল সিগারেট শেষ। আমি হতভম্ব হয়ে তাকিয়ে থেকে সিগারেটের অপকারিতা সম্পর্কে বুঝিয়ে বললাম। সে মাথা নিচু করে ঘরে ফিরে গেল। বাবা আসতেই আমার নামে যাতা বানিয়ে বলল। আমার চোখে পানি এসে গেল। আশরাফ চেঁচিয়ে চলেছে, তুই যেমন ফকিন্নি, আমার মেয়েকেও তাই ভেবেছিস। এক্ষুনি যাবি এবং আমার মেয়ের পায়ে ধরে ক্ষমা চাইবি। আমি হতবিহ্বল হয়ে আশরাফের দিকে তাকিয়ে থাকলাম। ও সত্যি টানতে টানতে আমাকে রাইসার ঘরে নিয়ে গেল এবং দেখলাম রাইসা পা দুলিয়ে বসে আছে। আশরাফ এক ঝটকায় ওর পায়ের কাছে আমাকে ফেলে দিল। আশ্চর্য, রাইসা পা সরিয়ে নিল না, বরং ওর মুখে কেমন শয়তানি একটা হাসি। আমি অবাক হয়ে গেলাম। মেয়েটা আমাকে এত ঘৃণা করে, কিন্তু কেন? আশরাফ একবার যাচাই করার প্রয়োজন পর্যন্ত বোধ করল না। কয়েকদিন পর ওর ঘর গোছাতে গিয়ে আমি কন্ডোমের প্যাকেট পেলাম। ও তখন শাওয়ারে ছিল। বের হতেই আমি একটা থাপ্পড় দিলাম। নিজের মন শান্ত হলে আস্তে ধীরে ওর ঘরে গিয়ে ওকে অনেক করে বোঝালাম। ডুকরে কাঁদতে লাগলো রাইসা। আমি বুকে চেপে ধরলাম ওকে। সে রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। আশরাফ পাগলের মতো এসেই আমার ফোন ঘাঁটতে শুরু করলো। আমার ফোন লক করা নেই। সেখানে মেসেঞ্জারে কিছু মেসেজ দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আশ্চর্য, সবগুলা মেসেজ আজকেই করা, একটা ছেলের সাথে। খুবই আজে বাজে নোংরা কথাবার্তা। দেখেছো বাবা, আমি বলেছিলাম না তুমি চলে গেলেই এই মহিলা কার সাথে যেন চ্যাটিং করে, কথা বলে, আর হয়তো তুমি আসার আগে ডিলিট করে দেয়। আজকে হয়তো ভুলে গেছে। রাইসা এসব কখন করলো? আমার মনে পড়ল।
আজকে অনেকক্ষণ ধরে গোসল করেছি আমি। তখনই হয়তো আশরাফ আর কোনো কথার ধার ধারল না। আমার চুলের মুঠি ধরে মারতে মারতে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দিল। আমি কাঁদতেও ভুলে গেছি। এমন সময় দরজা খুলে রাইসা মুখ বের করে ডাইনির মতো হেসে বলল, এটা হলো আমার পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করার শাস্তি। প্রচণ্ড জেদ চেপে গেল ওর কথায়। মেয়েটা বয়সে হয়তো ছোট, কিন্তু অসম্ভব বেয়াদব, অসভ্য। আমি সারা রাত দরজা ধরে বসে থাকলাম। সকালে আশরাফ বের হতে রীতিমতো পায়ে পড়ে ক্ষমা চাইলাম। আমার মোবাইল ফোন ওকে দিয়ে দিলাম। সাথে বাসায় সিসি ক্যামেরা লাগাতে বললাম। সব দোষ স্বীকার করে নিয়ে বললাম, এরকম ভুল আর জীবনে কোনো দিন হবে না। আমি ওর সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। বর্তমানে আমার এক ছেলে, এক মেয়ে। মাঝখানে কেটে গেছে অনেক বছর। ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে বিয়ে শাদী করে কানাডায় সেটেল হয়েছে। আমি আর ওর বাবা মাঝে মাঝে ঘুরতে যাই, ওরাও আসে। মেয়ে ডাক্তারি পাশ করে বিসিএসের পোস্টিং নিয়ে হাজব্যান্ড সহ সুখে শান্তিতে আছে। আর রাইসা, ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, কিন্তু একটু অন্যরকমভাবে। ওর সিগারেটের অভ্যাস আগে থেকেই ছিল, পরে ধরলো মদ গাঁজা সহ আরও নানান কিছু। আমি আর এসবে ঢুকিনি। কে যায় উপরে ফেরেশতার মতো চেহারা নিয়ে ঘুরে বেড়ানো একটা শয়তানের জন্য নিজের সংসার নষ্ট করতে? মাঝে মাঝে বাড়িতে ছেলেও নিয়ে আসতো, আমি তাতেও ঢুকিনি। তবে নিজে একবার ধরা পড়েছিল হাতে নাতে ওর বাবার কাছে। আমায় যখন ওর বাবার জিজ্ঞেস করেছিল, আমার চোখে নীরব ভাষা তাকে বুঝিয়ে দিয়েছিল আগের ঘটনাগুলোর জন্য আমি নীরব, আমি চুপ থাকি। আমার ছেলেমেয়েরা যখন একটু বড় হলো, তখন আশরাফ নিজেই রাইসাকে একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তিও করেছিল। কাজ হয়নি। 2 বার অ্যাবর্শনও করিয়েছে। 3য় করতে গিয়ে মা হবার ক্ষমতা হারিয়েছে। আমি চেয়েছিলাম রাইসাকে আপন মেয়ের মতো মানুষ করতে, ওর বন্ধু হতে, কিন্তু চাইলেই সব কিছু সম্ভব হয় না। কিছু কিছু বাচ্চা হয়তো শয়তানের প্রতীক হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। জানি না এটা বলা ঠিক কিনা, তবে রাইসাকে দেখলে পরবর্তীতে আমার তাই মনে হতো। তাই যতটা সম্ভব ওকে এড়িয়ে চলতাম। অনেকেই বলবে এটা বয়সের দোষ। আমিও নিজের মনকে মাঝে মাঝে বলি, কিন্তু তাতে কি? আমি যদি ওকে ফেরাতে যেতাম, তাহলে হয়তো আমার সংসারটা ভাঙতে হয়তো, আজও আমার 2টি বাচ্চা নিয়ে সফল সুখের সংসারটা হতো না। তাই মাঝে মাঝে একটু স্বার্থপর হতেই হয়, একটু দেখেও না দেখার ভান করতেই হয়।